হামলার পরই যান্ত্রিক ত্রুটি, উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত অন্তত 20, আহত 1.5 শতাধিক, বেশিরভাগের শিক্ষার্থী। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। সন্তানের খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি, আর্তনাদে ভারী চারপাশ, অধিকাংশ শ্বাসনালী পুড়ে যাওয়ায় মৃত্যু বাড়ার শঙ্কা। পিআর পদ্ধতি চালু হলে চরমপন্থা ও বিশৃঙ্খলা তৈরি হবে শঙ্কা তারেক রহমানের। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী কার্যক্রম বাদ দেওয়ার আহ্বান সার্জিসের। মুজিব বর্ষ পালনে রাষ্ট্রের 4,000 কোটি টাকা ক্ষতি, 64 জেলায় তথ্য চেয়ে দুদকের চিঠি। বরিশাল সিটিতে অনিয়মে হাসানাত, খোকন ও সাদিকের তথ্য চেয়ে চিঠি। এবং 10 লাখের পর চলতি অর্থবছর শহীদ পরিবার পাবে আরও 20 লাখ টাকার সঞ্চয়পত্র, জানালেন উপদেষ্টা। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে না কোটা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছে আইডিন আয়াত। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 20 জন নিহত হয়েছেন, আহত ও দগ্ধ হয়েছেন 1.5 শতাধিক। প্রাণ গেছে F-7 যুদ্ধ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরেরও। আইএসপিআর জানায়, উড্ডয়নের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বৈমানিক। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার দুপুর 1:06 রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর F-7 BGI নামে প্রশিক্ষণ বিমান। দোতলা ভবনের নিচতলায় আঘাত লেগে মুহূর্তেই যুদ্ধ বিমানের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আতঙ্কে ছুটতে থাকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। আইএসপিআর জানায়, কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যুদ্ধ বিমানটিতে। ক্ষয়ক্ষতি এড়াতে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেন পাইলট। তবে দুর্ভাগ্যবশত মাইলস্টোন স্কুলে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। বিল্ডিং এর পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে। এখন ওর ভিতর থেকে যে টুকরো টুকরো অংশ প্লেনের বের করতে খুব কষ্ট হচ্ছে। 2-3 জন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। ওদের চেহারা দেখার মতো ছিল না, সব পুরো চেহারা সব কিছু ঝলসে গিয়েছিল, ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল, খুবই বাজে অবস্থা ছিল। একে একে বের করে আনা হয় হতাহতদের। ঘটনাস্থলে আসে আশেপাশের হাসপাতালের অ্যাম্বুলেন্স। গুরুতর আহতদের উদ্ধার কাজে যোগ দেয় হেলিকপ্টার। কয়েক দফায় হেলিকপ্টারে করে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন হাসপাতালে। আমাদের এখানে ব্লাড সংকট, প্রচুর পরিমাণ ব্লাড দরকার। আপনারা যারা আমাদের উত্তরা আশেপাশে, ঢাকা শহরের আশেপাশে যারা আছেন, ব্লাড দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল, উত্তরা মেডিকেল কলেজ এবং কুয়েত মৈত্রীতে উত্তরার যতগুলো মেডিকেল আছে সবগুলোতে রোগী নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় যে বিকট শব্দ হয় তা কোনো বোমার থেকে কম নয়। প্রথম দিকে ঘটনাস্থলে আগুনের তীব্রতায় কেউ কাছে পৌঁছতে পারেনি। আমরা ক্লাস থেকে অনেক বড় একটা বিকট শব্দ শুনি, শব্দ শোনার পরে আমরা জাস্ট উপর থেকে দেখি যে এমন একটা অবস্থা, জাস্ট জেট প্লেনটা এসে আঘাত হানে এন্ড ব্লাস্ট হয়ে যায়। দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো, মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল আর আগুন। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে ও উদ্ধার কাজে যোগ দেন তারা। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মর্মান্তিক এ দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রায় সবাই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। এখনও সন্তানের খোঁজ পাননি অনেক বাবা মা। হঠাৎ দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে যাওয়া বুকের ধনের জন্য পাগল প্রায় অভিভাবকরা। আর যাদের চিকিৎসা চলছে তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। আহাজারিতে ভারী হয়ে গেছে হাসপাতালের পরিবেশ। ভালো আল্লাহ
উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে সন্তানের জীবন, বাবা মা আত্মীয় স্বজনের আহাজারিতে ভারী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। একের পর এক দগ্ধ শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে ছুটে আসছে অ্যাম্বুলেন্স। একদিকে সন্তানকে বাঁচানোর আকুতি, আরেকদিকে সন্তান হারানোর হাহাকার। বার্ন ইনস্টিটিউটে হৃদয় বিদারক পরিবেশ। পুরো শরীর পুড়ে গেছে, প্যান্ট সহকারে পুড়ে শরীরের সাথে লাগে গেছে। আমি জানি না আমার বাচ্চা কেমন আছে, আমার কেমন আছে আমি জানি না। প্রাইমারির বাচ্চারা বেশি ছিল, সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল। দোয়া করেন সবাই যাতে আমাদের ছেলে সুস্থ হয়। এখনো স্কুল পড়ুয়া সন্তানের খোঁজ পাননি অনেক বাবা মা। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন তারা। কুর্মিটোলা জেনারেল, CMH, কুয়েত মৈত্রী, উত্তর আধুনিক, লুবানা জেনারেল হাসপাতাল সহ উত্তরার সব হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় পরিবার পরিজন। বোন ফোন দিছে, দিয়ে বলছে ছেলেকে খুঁজে পাচ্ছে না। ওখান থেকে আমরা উত্তরা মেডিকেল এখানে। চিকিৎসকরা জানান ভর্তি রোগীর বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাড়তে পারে প্রাণহানি। বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে 6 উপদেষ্টা জানান আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে বলেও জানান তারা। দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মুহিব আল হাসান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন আলামিন তুষার। সরাসরি প্রথমে যাব মুহিবের কাছে। মুহিব, নিস্তব্ধতা একটি ঘটনায়, সেই ঘটনাকে কেন্দ্র করে যে বাংলাদেশ ব্যাপী নিস্তব্ধতায় পরিণত হয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে রয়েছে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে। সেখানে অসংখ্য আহত যুক্ত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন নিহত স্বজনরা এখানে খুঁজতে এসেছিলেন তাদের বাচ্চাকে, তো অনেকেই পাচ্ছিলেন না। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী বার্ন ইউনিটে যারা তাদের ভর্তি রয়েছেন মোট 40 জন, আইসিইউতে 9 জন, এবং এর মধ্যে মৃত তথ্য পাওয়া গেছে 4 জন। তার মধ্যে 3 জন হসপিটালে আসার পরে মারা গেছে এবং একজন মৃত অবস্থায় এসেছিল। তো এর মধ্যে রাত 11টার পর থেকে শুরু করে বিভিন্ন স্বজনরা এসেছিল, নিখোঁজ তার স্বজনদের খোঁজার জন্য এসেছিলেন এবং তারা খুঁজতেছিলেন, কিন্তু অনেকেই আহাজারি করছিলেন তার প্রিয় সন্তানকে হারিয়ে সেই সন্তানকে পাচ্ছিলেন না, এমনটাই জানাচ্ছিলেন অনেকেই। ইতিমধ্যে আমরা এখানে আসার পর মোট 3 জন তাদের স্বজনকে খুঁজতে এসেছিলেন। তার মধ্যে রাইসা মুনি নামে এক শিশু, 3য় শ্রেণীর ছাত্রী, স্কাই শাখা, তার কোড হচ্ছে 2010। তাকেও খোঁজার জন্য তার স্বজনরা এসেছিলেন অনেক। এছাড়াও আরও 2 জন নিখোঁজ স্বজনকে খুঁজতে এসেছিল, তাদেরকেও তারা বিভিন্ন হসপিটাল খুঁজে বেড়াচ্ছেন এবং যেখানে এই বিধ্বস্ত হওয়ার কারণে যারা ভর্তি হয়েছিল সমস্ত হাসপাতালে খোঁজখবর করছেন অভিভাবকরা, কিন্তু তাদের অনেকেই খুঁজে সন্ধান পাচ্ছেন না। আহাজারি আমরা দেখেছি। তো এই যে একটা ঘটনা ব্যাপী সারাদিন ব্যাপী চলছে এবং রাতে অনেক গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা, এবং আমরা দেখেছি এখানে যাদের রক্তের প্রয়োজন, রক্তের বিষয়টাও ঘোষণা করা হয়েছে। যারা রক্ত দিতে ইচ্ছুক তারা আগামীকাল বার্ন ইনস্টিটিউটে এসে সকাল 8টা থেকে রক্ত দিতে পারবেন। এবং এছাড়াও আগামীকাল সকাল 8টায় সবশেষ আপডেট হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে। সেই তথ্যটাও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। এই বিষয়গুলো আমরা জেনেছি এবং জানতে পেরেছি। এবং পাশাপাশি রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে মোট তথ্য অনুযায়ী 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিষয়টা আমরা জানতে পেরেছি। এছাড়াও
ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা ছিল 1 জন এবং 60টি হাসপাতাল সহ মোট মৃতের সংখ্যা 20 জন জানিয়েছে তথ্য। এই যে একটা হাসপাতাল বিধ্বস্ত অবস্থায় যারা ভর্তি হয়েছেন তাদের অভিভাবকরা খোঁজ করছেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। তারপর আমরা চলে যাব আলামিন তুষারের কাছে, তিনি আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। হ্যাঁ মুহিব, আপনি যেমনটা বলছিলেন আসলে ওইখানে অর্থাৎ আপনার ওখানে বার্ন ইনস্টিটিউটে কিন্তু বেশিরভাগ রোগীরা চলে গেছেন। এর মধ্যে আমরা এখন কুর্মিটোলা হাসপাতালে আছি। এখানে আমাদের যেটা কথা হলো কিছুক্ষণ আগে, এখানকার যিনি কর্মরত চিকিৎসক আছেন তিনি আমাদেরকে যেমনটা জানালেন যে প্রায় 3 জন মতো এখানে আনা হয়েছে, তার মধ্যে 2 জনকেই কিন্তু আসলে মৃত অবস্থায় নিয়ে আসা হয়, অর্থাৎ লাশ আসে, এবং আরও একজন যাকে আসলে আনা হয়েছিল তাকে পরবর্তীতে এখান থেকে যেই সিএমএইচ হসপিটাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু তাকে আসলে রেফার করা হয়েছে এবং তিনি সেখানে গিয়েছেন। এর আগেও কিন্তু আমি আসলে উত্তরার যেই ঘটনাস্থল অর্থাৎ মাইলস্টোন কলেজের আশপাশের যে এলাকাগুলো রয়েছে তারা সেখানে যে হাসপাতালগুলো রয়েছে সেইগুলোতে আমি খোঁজখবর নিচ্ছিলাম। আমি যদি দর্শকদেরকে জানিয়ে রাখি, দর্শক আসলে উত্তরার যেই উত্তরা আধুনিক হাসপাতাল সেখানে প্রায় 158 জন চিকিৎসা নিয়েছেন এমন তথ্য আমাদের কাছে আছে। এর মধ্যে 23 জন পরবর্তী সময়ে পর্যবেক্ষণে ছিলেন এবং 13 জনকে ভর্তি করতে হয়, যদিও এখনও পর্যন্ত মাত্র 2 জন এখন ভর্তি আছেন। বাকি সবাই বেশ অনেকটাই সুস্থ হয়েছেন এবং তাদেরকে আসলে বাড়ি পাঠানো হয়েছে, এবং যে 2 জন ভর্তি আছেন তারাও আসলে শঙ্কামুক্ত আছেন এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। এর বাইরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে যখন আমরা যাই সেখানে আমরা জানতে পেরেছি যে সেখানে আসলে 13 জন চিকিৎসা নিয়েছেন, এখন আসলে কেউ ভর্তি নেই। সেখানে 2টি লাশ নিয়ে যাওয়া হয়েছিল তেমনটা আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরে সেখানে আরেকটি হাসপাতাল রয়েছে, মা ও শিশু হাসপাতাল লুবানা জেনারেল হাসপাতাল, সেখানে 18-19 জনকে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে 12 জনকে পরবর্তী সময়ে বার্ন ইনস্টিটিউট অর্থাৎ মুহিব আপনি যেখানে আছেন সেখানে রেফার করা হয়েছে, এবং তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন যে প্রায় প্রত্যেকেরই যে 12 জনকে তারা আসলে রেফার করেছেন সেই 12 জনের প্রত্যেকেরই প্রায় 40 থেকে 80% পুড়ে গিয়েছিল এরকম, এবং বাকি যে যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে আসলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এমন তথ্য আমাদের কাছে রয়েছে। এখানে এখন কিন্তু খুব একটা মানুষজন এখানে কিন্তু নেই, বেশিরভাগই কিন্তু আপনার ওখানে রয়েছেন, এবং ঘটনাস্থলে আমি কিছু তথ্য পাচ্ছি যে ঘটনাস্থলে অনেকেই এখন তাদের যারা আসলে পরিবার পরিজন রয়েছেন অনেকেই কিন্তু এখন সেখান থেকে আসলে হতাশভাবে রয়েছেন, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে যে তথ্য আসছে অনেকেই তার শিক্ষার্থীদেরকে আসলে খুঁজে পাচ্ছেন না, তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, এরকম নানান ধরনের তথ্য, এবং রক্ত নিয়েও কিন্তু আসলে অনেক নানান ধরনের ঝামেলার মুখে আসলে পড়তে হয়েছে, সেই ধরনের তথ্য কিন্তু আমরা পেয়েছি। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যারা রয়েছিলেন তাদেরকে যদি আমি জানাই আপনাদেরকে দর্শক যে সে সময়ে এখনও পর্যন্ত যে হাসপাতালগুলোতে রয়েছে সে সবগুলোতে আসলে তাদের সর্বোচ্চ চিকিৎসার কথা বলা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আমাদেরকে এরকম তথ্য দেওয়া হয়েছে যে তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যাপারটি আসলে নিশ্চিত করার জন্য কাজ করা হবে। তো এই ছিল সিএমএইচ হাসপাতালের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সবশেষ তথ্য আমার কাছে মাইলস্টোনের ঘটনার। রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার, এবং শুরুতে বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুহিব আল হাসান। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের অনেককে নেওয়া হয় উত্তরা এবং এর আশেপাশের বিভিন্ন হাসপাতালে। নিখোঁজদের খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটেন স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর চিৎকার আর আহাজারিতে ভারী হয়ে ওঠে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণ। আহতদের বাঁচাতে ছুটে আসেন স্কুলটির অনেক শিক্ষার্থীও। ছোট ভাই বোনদের উদ্ধারের কথা বলতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে তাদের। গেট তো বন্ধ ছিল, পরে যারা প্রাইমারি সেকশনে 1 থেকে 5 ক্লাস যারা ছিল তাদেরকে পরে গেট ভেঙে পরে অন্য গেট দ্বারা বের করা হয়েছে। অনেকে আহত হয়েছে, অনেকে চামড়া, হাতের চামড়া এগুলো সব অবস্থা খারাপ হয়েছে। আমার চোখের সামনে প্রায় 7 থেকে 8টা লাশ বের করা হয়েছে আমার চোখের সামনে দিয়ে। তারপরে একটা মিসের লাশ আমি নিজের হাতে ব্যাগটা বের করছি, ব্যাগ দিয়ে বের করে অ্যাম্বুলেন্সের ভিতরে রাখছি আর কি। আসলে কি বলবো, এটা কেউ প্রত্যাশা করে না। এই ছোট ছোট বাচ্চাগুলা পড়লে তো মাঠেও পড়তে পারতো,
আশেপাশে কোথাও পড়তে পারতো। আগুনে দগ্ধ আর আহতদের উদ্ধার করে একে একে অ্যাম্বুলেন্স ছুটতে থাকে হাসপাতালগুলোর দিকে। এরই মধ্যে দুর্ঘটনার খবরে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে উত্তরার হাসপাতালগুলো। স্বজন আর স্থানীয়রা ভিড় করেন উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। রক্ত সংগ্রহে ঝাঁপিয়ে পড়েন বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। গুরুতরদের নিয়ে যাওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সন্তানকে খুঁজতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটেন স্বজনরা। ভারী হয়ে ওঠে পুরো উত্তরা। বাংলাদেশ মেডিকেলে ভর্তি আছে, ওনার স্বজনকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। পাবেন না ভাই, আমি অনেক খুঁজছি, আপনারা পাবেন না। ছেলেকে টিফিন খাইয়ে ক্লাসরুমে পাঠাতে যাবেন এমন সময় প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে সামনের ভবনে। কাঁদতে কাঁদতে ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সন্তানকে বাঁচাতে গিয়ে আহত হওয়া এক মা। আমার সামনে, আমার চোখের সামনে ভাই বাচ্চাটা জাস্ট আসতেছিল, একটা বাচ্চার 6-7টা বাচ্চা ওখানে খেলতেছিল। স্কুলটা ছুটি হয়েছে, 2-3 বাচ্চারা, গার্জেনরা আসবে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল। কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল, সবগুলো যা মুহূর্তেই শেষ ভাই। এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন আগুন। এখনো নিখোঁজ রয়েছেন অনেক সন্তান। তাদের প্রায় সবাই শিশু, যাদের কাছে জীবন মানে হাসি, খেলাধুলা আর সুন্দর ভবিষ্যৎ গড়া। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথমবারের মতো একক উড্ডয়ন নিয়ে উচ্ছ্বসিত ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবার। তাদের আনন্দ পরিণত হয়েছে আর্তনাদে। সন্তানের মৃত্যুতে শোকাতুর স্বজনরা বাকরুদ্ধ। বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর প্রথমবার একা প্রশিক্ষণ বিমান চালাবেন, এই খবরে পুরো পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু তাদের আনন্দ পরিণত হলো বিষাদে। সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান, যার পাইলট ছিলেন তৌকির ইসলাম সাগর। তার মৃত্যুর খবরে বিপর্যস্ত স্বজনরা। রাজশাহীর উপশহর 3 নম্বর সেক্টরের আশ্রয় ভবনে ভাড়া বাসায় থাকতেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের পরিবার। সন্তান হারানোর শোকে বাকরুদ্ধ বাবা মা। ঈদে লাস্ট ছিল, এই যে ঈদ কোরবানি ঈদ ছিল, হ্যাঁ রিসেন্ট বিয়ে করেছে, এই 1 বছর মতো, 1 বছর কিছু হয়েছে। প্রথমে টিকিট করা হয়েছিল বিমানের, তো পরে চেঞ্জ করে এয়ারক্রাফট পাঠিয়েছে ঢাকা থেকে। এখন বিমানবন্দরে যাবে, ওখান থেকে এয়ারক্রাফটে চলে যাবে ঢাকায় ছেলের উদ্দেশ্যে। তৌকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানছাটে। রাজশাহীর সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। পরে পাবনা ক্যাডেট কলেজ থেকে HSC পাশের পর যোগ দেন বিমান বাহিনীতে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দুর্ঘটনা এড়াতে যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমানের রক্ষণাবেক্ষণে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রশিক্ষণের মান বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। এটা পুরনো এয়ারক্রাফটের জন্য যে দুর্ঘটনার কবলিত হয়েছে, এটা আউটরাইট বলাটা ঠিক হবে না বলে আমার মনে হয়। আমরা যদিও এটাকে বলছি যে ট্রেনিং এয়ারক্রাফট ছিল, আসলে এটা ট্রেনিং এয়ারক্রাফট না, এটা ফাইটার এয়ারক্রাফট। রক্ষণাবেক্ষণের ব্যাপারে আরো সচেতন হতে হবে। আমরা যেটা যতটুকু জেনেছি যে এখানে মেকানিক্যাল কোনো সমস্যা ছিল, ইঞ্জিনে কোনো সমস্যা হয়তো হয়ে থাকতে পারে, এখনো কারণ অনুসন্ধান হয়নি বা জানা যায়নি, তদন্ত কমিটি করা হচ্ছে, তারা বলতে পারবে। শিক্ষা নেওয়ার আছে। 1 নম্বর হচ্ছে যে আমাদের বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে। আমরা বেশ কিছু আধুনিক ট্রান্সপোর্ট প্লেন কিনেছি, আমাদের হেলিকপ্টার বহর যথেষ্ট আধুনিক, কিন্তু আমাদের ফাইটার প্লেন একদম যেটা 20 বছর আগে আরো আধুনিক হওয়া উচিত ছিল সেটা হয়নি। প্রত্যেকটা লেভেলে ট্রেনিংকে আধুনিকায়ন করতে হবে এবং আপনার মান বজায় রাখতে হবে, সর্বোচ্চ মান। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের নির্বিঘ্নে চিকিৎসা নেওয়ার স্বার্থে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এক ভিডিও বার্তায় কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকার আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে। এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না, কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কাজে দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি।
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাজনীতিকরা। বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে এসে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। চারদিকে লোকে লোকারণ্য, হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সের সাইরেন, অভিভাবক আর স্বজনদের আহাজারি। উত্তরায় বিমান বিধ্বস্তে আহত ও দগ্ধ শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট, উত্তরা মেডিকেল সহ হাসপাতালগুলোতে ছুটে যান রাজনৈতিক দলের নেতারা। বার্ন ইনস্টিটিউটে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। যারা নিহত হয়েছেন রুহের জন্য মাগফিরাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ হয়ে ওঠে, আল্লাহ তার কাছে এই দোয়া করছি। আমি দলের পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি এবং এটা হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরও সতর্ক থাকা উচিত। এর আগে আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। চিকিৎসকরাও যেন তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানকার কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি যে যা কিছু লাগে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দেওয়ার জন্য 24 ঘন্টা দুই পায়ে দাঁড়াই আমরা প্রস্তুত আছি। স্কুলের আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন গণসংহতি আন্দোলন সহ অন্যান্য দলের নেতারাও। এইরকম একটি ঘটনা ঘটেছে, এগুলোর নিশ্চয়ই ভবিষ্যতে তদন্ত হবে। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। গত বছরের এই দিনে সরকারি চাকরিতে 7% কোটা রেখে বাকি 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ততদিনে সারা দেশে নিহত হয়েছেন শিক্ষার্থী সহ অনেক মানুষ, আহত কয়েক হাজার। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারবে না সরকার। ফলে শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান তারা। কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের এই দিনে, জেনে নেব মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। একদিকে ইন্টারনেটবিহীন দেশ, অন্যদিকে কারফিউ। গত কয়েকদিনের চলমান সহিংসতার ছাপ তখন সড়কে সড়কে। এ যেন বিধ্বস্ত এক নগরী, যার পরতে পরতে বারুদের গন্ধ আর বোকা কান্না। পরিস্থিতি আঁচ করতে পেরে কোটা বাতিলের রিট শুনানি এগিয়ে আনে সরকার। 7 আগস্টের পরিবর্তে 21 জুলাই শুনানির দিন ধার্য হয়। পুরো দেশ তাকিয়ে আছে সর্বোচ্চ আদালতের দিকে। দীর্ঘ শুনানির পর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। রায়ে বলা হয়, এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। একদিকে যখন আইনি মারপ্যাচ, তখন অন্যদিকে দ্রোহের আগুনে দগ্ধ রাজপথ। গণহারে তখন চলছে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আটক, মামলা। অন্যদিকে শিক্ষার্থীদের ওপর তখনও চলছে শাসকের গুলি। এদিন ঢাকা সহ সারা দেশে 19 জন নিহত হন। এদিকে ছাত্রদের দমাতে ইন্টারনেট বন্ধ থাকলেও খুদে বার্তায় সাংবাদিকদের বিবৃতি দেন 56 সমন্বয়ক, যেখানে 3 শতাধিক ছাত্র জনতাকে হত্যার অভিযোগ তুলে তারা বলেন, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। এদিন ভোরে ঢাকার পূর্বাচল এলাকায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পাওয়া যায়। আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন দ্বারা শুরু করে। এর আগে বিকেলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি জানতে চান বিদেশি কূটনীতিকরা।
রাতে দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত। সোমবার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো খারমা হামুদর্জি। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, রাজনীতি ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কয়েকটি দলের দাবিতে পিআর পদ্ধতি চালু হলে রাষ্ট্রের চরমপন্থা ও বিশৃঙ্খলা তৈরি হবে, এমন শঙ্কার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা খবরদারি করছে তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। রাজধানীতে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তারেক রহমান। উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের সহযোগিতায় নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত 16 বছরে দমন পীড়ন ও নির্যাতনের শিকার এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পেশাজীবীদের সোচ্চার ভূমিকা নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও জুলাই এবং সরকার বিরোধী আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরায় বিমান দুর্ঘটনার কারণে আলোচনা সংক্ষিপ্ত করা হয়। বক্তব্যে তারেক রহমান হতাহতদের সর্বাত্মক সহযোগিতায় দলের নেতাকর্মীদের নির্দেশ দেন। আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম, প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালগুলোতে, যেহেতু ব্লাডের শর্টেজ আছে। এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য। মূল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে ভোটের দাবি মূলত রাষ্ট্র ও রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদী, ফ্যাসিবাদ এবং চরমপন্থা বিকাশের সুযোগ করে দেবে। কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। তারেক রহমান বলেন, সরকারের ঘাড়ে বন্দুক রেখে একটি মহল প্রভাব খাটিয়ে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপর নিজেদের খবরদারির বহাল রাখতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দল গঠন করে যারা নির্বাচন চায় না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই। শ্রমিক দলের সমাবেশ শেষে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। একটি দল এখনো আওয়ামী লীগের সংস্কৃতিতে অভ্যস্ত, তাদের ফ্যাসিবাদী কার্যক্রম বাদ দিতে হবে। সোমবার সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি অভিমুখে পদযাত্রার শুরুতে কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। ইশাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমি পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি। এই কথাবার্তাগুলো কখনো একটা রাজনৈতিক দলের এমন একজন রাজনৈতিক ব্যক্তির কাছে প্রত্যাশিত নয়, এবং এগুলো আসলে যারা বলেন তাদের মধ্যে আমরা ফ্যাসিস্টের চরিত্র দেখতে পাই। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মুলতবি করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সোমবার দিনের দ্বিতীয় ভাগের শুরুতে মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোক প্রস্তাব আনে কমিশন। নিরাপত্তা পালনের সাথে দোয়া করা হয় ক্ষতিগ্রস্তদের জন্য। এর আগে বৈঠক শুরু হওয়ার আগে 10 দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে দলগুলোকে সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ।
জাতীয় ঐকমত্য কমিশনে দিনভর বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে খবর আসে মর্মান্তিক বিমান দুর্ঘটনার। শিশুসহ অসংখ্য হতাহতের ঘটনায় মুলতবি করা হয় দ্বিতীয় দফার ১৬তম দিনের বৈঠক। নীরবতা পালন শেষে দোয়া করা হয় ক্ষতিগ্রস্তদের জন্য। এর আগে বেলা ১১টায় শুরু হয় সংলাপ। আলোচ্য সূচিতে ছিল প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি দলের প্রতিনিধিরা। আমাদেরকে ধারণা দেবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তিকে রাখার পক্ষে বিএনপি, এর বিরোধিতা করে জামায়াত, এনসিপি। এর আগে বৈঠকের শুরুতে ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে দলগুলোকে সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আগামী ১০ দিনের মধ্যে, আজকে সহ ১০ দিনের মধ্যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে, যেখানে আমরা একমত হতে পারবো আমরা একমত হব, যদি আপনাদের ভিন্ন মত থাকে ভিন্ন মত থাকবে, যদি সকলে মিলে অধিকাংশ দল মিলে যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন কোনো অবস্থা নেই। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সে যে কারণে উপস্থাপন করা হয়েছে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে এ পর্যন্ত ৬১ বার সংলাপ করেছে ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এই পর্যন্ত ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। ১০ লাখের পর চলতি অর্থ বছর শহীদ পরিবার আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র পাবে বলে জানান উপদেষ্টা। সরকারি চাকরিতে অন্যায্য কোটা প্রথার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের সূচনা হয় গত বছরের জুলাইয়ে। এক পর্যায়ে ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। গণঅভ্যুত্থানে প্রাণ হারান অনেকে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, এ পর্যন্ত নিহত মোট ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে এবং ১২,০৪৩ জনকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। তাদেরকে এককালীন সঞ্চয়পত্র দেওয়ার কথা জানান তিনি। প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন ৩০ লক্ষ টাকা অনুদান প্রদান করবে। ২০২৪-২৫ অর্থ বছরে ৭৭২টি শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র, মোট ৭৭ কোটি ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। জুলাই যোদ্ধাগণ এককালীন অনুদান আকারে সরকার এ যাবৎ ২০২ কোটি ৫৬ লক্ষ টাকা প্রদান করেছে। শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের মাসিক ভাতা সরকার প্রতি মাসে ১৪ কোটি ৬৭ লক্ষ ৮০,০০০ টাকা প্রদান করবে। শহীদ পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোনো কোটা থাকবে না, যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান। মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধাদের সমকক্ষ করা হচ্ছে না বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। সংস্থানের জন্য যদি তিনি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো গোপালগঞ্জের সংঘর্ষে নিহত ৩ জনের মরদেহ। জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে আবারও লাশ দাফন করা হয়। সোমবার সকালে পৌর কবরস্থান থেকে নিহত ইমন তালুকদার, রমজান কাজী এবং টুঙ্গিপাড়া কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তুলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে আবারও দাফন করা হয় লাশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে কারফিউ তুলে নেওয়ার পর অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে জেলার পরিস্থিতি। সারা দেশে মুজিব শতবর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ১০,০০০-এর বেশি মুরাল নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে ৬৪ জেলায় চিঠির মাধ্যমে কত টাকা খরচ ও নির্মাণ কাজে জড়িতদের নথি তলব করা হয়েছে। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মোবিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।
সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালন ও সারা দেশে 10,000-এর বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ অন্যরা শতবর্ষ পালনের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকার ক্ষতি সাধন করেছে। বিপুল পরিমাণ এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে অর্থ ব্যয় করা হয়েছে তা খুঁজে বের করতে 64 জেলা পরিষদে চিঠি দিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে বেশ কিছু নথিও হাতে পেয়েছে তারা। সকল জায়গায় যে মুরাল নির্মাণ করা হয়েছিল আগের সরকারের সময়, এই বিষয়টাতে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং যে দুর্নীতি অনিয়ম হয়েছে, এটাই মূলত দুদক অনুসন্ধান করছে। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে, সেই বিষয়ে শুনানির জন্য তাকে ডাকা হয়েছিল। শমশের মুবিনের সম্পদের খোঁজ নিতে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। বাংলা ভাষার রক্ষায় এবার ভারতে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে। সোমবার কলকাতায় 21 জুলাইয়ের শহীদ স্মরণে সমাবেশের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এ সময় মমতা বলেন, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ট্যাগ দিয়ে করা হচ্ছে ধরপাকড়। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের দিকে বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলা ভাষায় কথা বললেই গ্রেপ্তার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আর একজনও ভারতীয় নাগরিককে বাংলা ভাষায় কথা বললে গ্রেপ্তার করা হলে দিল্লিতে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে হুঁশিয়ারি দিয়ে 27 জুলাই থেকে ভারত জুড়ে ভাষা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন মমতা। বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরি পানায় সাঁতার কাটছিল? জিজ্ঞাসা করুন, কোথা থেকে এলো রোহিঙ্গা? এত রোহিঙ্গাই দেশে নেই, সারা পৃথিবীতে নেই। বলে দিচ্ছে 17 লক্ষ লোকের নাম কাটতে হবে। কে তোমরা এক একজন শুনি? সোমবার কলকাতায় শহীদ স্মরণে আয়োজিত সর্ববৃহত্তম রাজনৈতিক সভায় মমতা বলেন, পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে ভয় পেয়েই বাংলা বিরোধী ষড়যন্ত্র করছে বিজেপি। 17 লাখ রোহিঙ্গা রয়েছে বলে দাবি করা হলেও সারা পৃথিবীতে 13 থেকে 14 লাখের বেশি রোহিঙ্গা নেই বলেও মন্তব্য করেন মমতা। ওরা ঠিক করবে কে বাঙালি কে বিদেশি, কে বাংলাদেশি, ওরা নিজেরা করবে। ওরা নিজেরা বিদেশে আমাদের ইংরেজদের পাশে করে বেরিয়েছে, ওদের আমরা করবো। সারা দেশ জুড়ে বাঙালিদের কণ্ঠরোধ করার একটা চেষ্টা হচ্ছে, সেটা বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে বাঙালিদের। আমাদের কথা দিদি রেখেছে, দিদির সাথে থেকে আমরা লড়াই করতে চাই। আজকে যেসব দল এসে যারা বিভ্রান্তি করছে, বিজেপি সরকার, যারা কোনোদিন মানুষকে ক্ষমতাবাজি দেখাচ্ছে, কিছু দিয়ে যায় না, আজকে পশ্চিমবাংলায় জননেত্রী যে মুখ্যমন্ত্রী, ওনার যে তার জন্য আমরা খুব গর্বিত। 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতার এই সভায় যোগ দিতে গত কয়েকদিন ধরেই হাজার হাজার তৃণমূল সমর্থক শহরে সমবেত হতে থাকেন। 1993 সালে বাম সরকারের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে 13 জন কংগ্রেসের সমর্থক নিহত হয়েছিলেন। এরপর থেকেই 21 জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে তৃণমূল কংগ্রেস। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো বাউল গানের আয়োজন আত্মতত্ত্ব। অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় জার্মান ও প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী বাউল গান, যা দেহ, মন আর আত্মার সাধনার সঙ্গে জড়িয়ে আছে। মানুষের প্রেম, জীবনবোধ আর আত্মশুদ্ধির সহজ সরল বাণী এই গানের প্রধান বৈশিষ্ট্য। 19 জুলাই বার্লিনে আয়োজিত বাউল গানের আসরে ছিল সেই চেতনার প্রতিফলন, যেখানে প্রবাসী বাউল শিল্পীরা লালন শাহ, সাধন দাস বৈরাগী ও সামাদ সাবিরের মতো সাধকদের গান পরিবেশন করেন। প্রবাসী ও স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড়ের মধ্যে বাউল গান পরিবেশন করেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ চৌধুরী, মেহেদি হাসান, উর্মিমালা ঘোষ, প্রতীক, আদনান ও ফয়সাল। বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সঙ্গে পাশ্চাত্যের সুরের মিশ্রণে তারা গান পরিবেশন করেন। মানুষ হাজার হাজার বছর আগে যেভাবে জন্ম নিত, এখন সেভাবে নেয় জন্ম, সেই প্রসেসেই এখনো মারা যায়। এটা পরিবর্তন হয় নাই। দেহর কোনো পরিবর্তন নেই, পরিবর্তন হচ্ছে সমাজে।
সেটা নিয়েও লালন কথা বলে গিয়েছে। যারা আজকে অতিথি এসেছেন এখানে, ওনাদের সবার ভালো লাগবে এবং ওনাদের জীবনের চিন্তাধারার মধ্যে এই ধরনের একটা চিন্তার উপস্থিতি সবসময় থাকবে। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আঞ্জুমান শাম্মী ও লুবনা। আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন পরবাসী লালন। সমাজ সাবেরী এবং সাধন দাস বৈরাগ্যের কিছু গান নিয়ে আমরা আজকে অনুষ্ঠান সাজিয়েছিলাম। আমাদের মনে হয়েছে যে এই গানগুলি আত্মার সঙ্গে যোগাযোগ তৈরি করার জন্য খুবই উপযোগী। বাউল গানের এই আয়োজনে প্রবাসীদের পাশাপাশি যোগ দিয়েছিলেন স্থানীয় জার্মানরাও। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এবারে খেলার খবর। উত্তরার মাইলস্টোনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শোক জানিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল ফেসবুক পোস্টে শোক জানিয়ে পোস্ট করেছেন। পোস্ট করে শোক ও সমবেদনা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস। শোক জানিয়েছেন আবাহনী ফুটবলার শেখ মোরসালিন, মিতুল মারমাও। এছাড়াও বিমান বিধ্বস্তের ঘটনায় দুঃখ প্রকাশ করে শোক জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মর্মান্তিক, নির্মম, হৃদয় বিদারক, কোনো শব্দেই যেন প্রকাশ করার মতো না এই শোক। মুহূর্তেই পুড়ে ছাই সবকিছু, একেবারে বিধ্বস্ত চারিদিক। এমন নির্মম ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ফুলগুলো প্রাণ হারাচ্ছে আগুনে দগ্ধ হয়ে। হৃদয় বিদারক এই ঘটনায় মন কাঁদছে দেশের ক্রীড়াঙ্গনের অ্যাথলিটদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শোক জানিয়েছেন তারা। আগুনে দগ্ধ ও নিহতদের জন্য দোয়াও চেয়েছেন অ্যাথলিটরা। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরব জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এক ফেসবুক পোস্টে মাশরাফি নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। আহতদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দোয়া চেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। বিমান বিধ্বস্তের ঘটনায় হৃদয় ভেঙে গেছে বলে এক পোস্টে উল্লেখ করেন তিনি। যদিও এর কিছুক্ষণ পরেই আহত ও নিহতদের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করার অনুরোধ জানিয়েছেন তামিম। এছাড়া বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আহত ও নিহতদের জন্য দোয়া চেয়ে পোস্ট করেছেন ফেসবুকে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। গভীর শোক জানিয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মুমিনুল হক, তাইজুল, নাইম শেখ, পারভেজ ইমন সহ আরও অনেকে। ক্রিকেটারদের পাশাপাশি শোক প্রকাশ করেছেন ফুটবলাররাও। সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক পেজে বিমান বিধ্বস্তের ঘটনায় একটি পোস্ট করে শোক জানান সম্প্রতি বসুন্ধরা কিংস থেকে আবাহনীতে যোগ দেয়া ফরওয়ার্ড শেখ মোরসালিন। আহতদের জন্য ব্লাড ডোনেশনে এগিয়ে আসতেও আহ্বান জানান তিনি। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্ট করে শোক জানিয়েছেন জাতীয় দলের গোলরক্ষক মিতুল মারমা। উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাবেক অধিনায়ক ও সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক। এছাড়াও আহত ও নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাজিন খন্দকার, সময় সংবাদ। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে কালো ব্যাজ পরে মাঠে নামবে দুই দলের ক্রিকেটাররা। বাংলাদেশের সব স্টেডিয়ামগুলোতে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে মাঠে নামার আগে দুই দলের ক্রিকেটারদের পাশাপাশি অফিসিয়াল সহ গোটা স্টেডিয়াম 1 মিনিট নীরবতা পালন করবে এবং স্টেডিয়ামে বাজানো হবে না কোনো ধরনের মিউজিক। এদিন আহত ও নিহতদের জন্য ক্রিকেট বোর্ডের প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিসিবি নিহতদের পরিবারের সঙ্গে আছে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ক্রিকেটাররাও সমবেদনা জানিয়েছেন আহত ও নিহতদের স্মরণে। মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় সকলের প্রিয়জন হারানো এবং আহতদের প্রতি আমাদের গভীরভাবে সমবেদনা এবং এই শোকের সকলের পাশে আমরা আছি এবং সকলের জন্য শান্তি কামনা করছি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। ওড়ার পরে যান্ত্রিক ত্রুটি, উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত অন্তত 20, আহত 1.5 শতাধিক, বেশিরভাগই শিক্ষার্থী। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা।
সন্তানের খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি, আর্তনাদে ভারী চারপাশ, অধিকাংশ শ্বাসনালী পুড়ে যাওয়ায় মৃত্যু বাড়ার শঙ্কা। এবং পিআর পদ্ধতি চালু হলে চরমপন্থা ও বিশৃঙ্খলা তৈরি হবে শঙ্কা তারেক রহমানের। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী কার্যক্রম বাদ দেওয়ার আহ্বান সার্জিসের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।